আমরা ঐক্যবদ্ধ, যে কোনো মূল্যে যে কোনো ভাবে যদি আমাদের রক্ত দিয়ে রাজপথ পার করতে হয়, তারপর আমরা ন্যূনতম 35 বাস্তবায়ন করে ইনশাল্লাহ করে ফিরব। আমরা সুদীর্ঘ 12 বছর ধরে আন্দোলন করেছি। আমরা হামলা শিকার হয়েছি, 2টা মামলার শিকার হয়েছি। আমাদের সহযোদ্ধারা 13 দিন ধরে জেল খেটেছিল। আজকের এই দিনে আমরা রাজপথ কামিয়ে ছিলাম বিদায় আজকে আপনারা 32-এর আওয়াজ তুলতে পারেন। আপনাদের লজ্জা শরম হওয়া উচিত। মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা কি একটা সিদ্ধান্ত দিতে পারে? আমাদের উপদেষ্টারা আছে, তারা সিদ্ধান্ত দেয়, তাদের সিদ্ধান্তের অপেক্ষা আমরা আছি। আমরা কি 35 সালে ঘরে ফিরবো? আমরা একবার নয় 2 বার যদি এদের স্বাধীন করতে পারি। এই 35-এর আন্দোলনের জন্য যখন আমরা মামলা খেয়েছি, এই 35-এর আন্দোলনের জন্য যখন আমরা 13 দিন পর্যন্ত জেল খেতে পারছি, 13 দিন জেলে থাকার আমাদের অভিজ্ঞতা আছে। প্রয়োজনে না হয় আরো একবার রক্ত দিতে আমরা প্রস্তুত। 35 ছাড়া আমরা কিন্তু মানব না। আপনারা আমাদের সাথে বসেন, আমরা 35 দাবি কেন চাই 100টা যৌক্তিকতা আমরা আপনাদের কাছে তুলে ধরতে রাজি আছি। আপনারা দেখছেন 192টা স্বাধীন রাষ্ট্রের মধ্যে 162টা দেশে 35+। যাদের শিক্ষিত বেকারের হার 0, বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে শিক্ষিত বেকারে এখন 2য় অবস্থানে রয়েছে। খুব শীঘ্রই সেটা হয়তো 1ম স্থানে চলে আসবে। সাবধান করে দিচ্ছি, আপনি সাবধান হয়ে যান। আপনারা সবাই ডক্টর ইউনূস সহ সবাইকে বলছি, আপনারা জনগণের কাতারে আসুন। নইলে এই বয়স বৃদ্ধির আন্দোলনের অঙ্গি স্ফুলিঙ্গ আবার যখন জেগে উঠবে, তখন কিন্তু আপনারাও কিন্তু টিকে থাকতে পারবেন না। কারণ আমরা যেহেতু আপনাদেরকে যে আপনি 30 এমপ্লয়মেন্ট বলেছে, 30 লিড 30, 1 নম্বর হলো আনএমপ্লয়মেন্ট, 2 নম্বর হলো জিরো পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট, 0 পভার্টি, 3 নম্বরে হলো 0 কার্বন ইমিশন, মানে ক্লাইমেট চেঞ্জ, মানে আপনি পরিবেশের জন্য ক্ষতি না হয়। আপনি পভার্টি কিভাবে দূর করবেন? আপনি আমাদেরকে উচ্চশিক্ষিত যুবকদেরকে হাতে পায়ে বেঁধে রেখে এদেরকে কর্মের বাহিরে রেখে আপনি করতে পারবেন সেটা কখনোই পারবেন না। এই মেধাবী যুবকরা, এদেরকে যদি যোগ্যতা অনুযায়ী চাকরি দেন, এই অসৎ পুলিশ অফিসারদেরকে সরাই দেন, এই দুর্নীতিবাজ সচিবদেরকে সরাই দেন, এই ফেসিস শেখ হাসিনা এখনো সচিবালয় আছে, এই ফেসিস সচিবদেরকে সরাই দেন, এখানে আমাদের মেধাবীদেরকে নিয়োগ দেন, আমাদের এই বেকার ভাই বোনদেরকে নিয়োগ দেন। বেকার কর্মসংস্থান করতে হবে, তাহলে 0 আনএমপ্লয়মেন্ট করতে পারবেন। আপনি এদেরকে বয়স সীমা মুক্ত করে দেন, বয়স সীমা উন্মুক্ত করে দেন। আমরা মির্জা ফখরুলের কাছে গিয়েছিলাম, ওনারা বলেছেন উন্মুক্ত। মাহমুদুর রহমান মান্না নাগরিকের উনি এখানে এসে বক্তব্য দিয়ে গেছেন উন্মুক্ত হোক। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন উন্মুক্ত হোক। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মরহুম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন উন্মুক্ত হোক, এবং জাতীয় পার্টির জন্য সবাই বলেছে উন্মুক্ত হোক। তাহলে আপনারা কেন এটার বিরোধিতা করছেন? আপনারা তো রাজনীতির বিরোধিতা করছেন। এদেশের যারা রাজনীতি তাদেরকে বিরোধিতা করছেন। আপনার স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আচরণ করছেন। কাজে কাজে আমরা জনগণ এখনো আমরা মনে করি আপনাদেরকে ভালোবাসি, জনগণ এখনো আপনাদেরকে ভালোবাসে। বাস্তবায়ন করতে হবে, এটা ছাত্র জনতার দাবি। যে কোনো মূল্যে এই দাবিকে বাস্তবায়ন করে ছাত্র জনতা মাঠ ছাড়বে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন, প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার জানেন, 162টি রাষ্ট্রের মধ্যে 193টা রাষ্ট্রের মধ্যে 162টা রাষ্ট্রে ন্যূনতম 35, কোন রাষ্ট্র হচ্ছে আপনার উন্মুক্ত। আমরা কেন এই দাবিটা চাচ্ছি আপনাদেরকে আগে বুঝতে হবে। বিগত সরকার 56% কোটা রেখেছিল এবং নিয়োগ বাণিজ্য হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, দলীয়করণ হয়েছে, আমার প্রত্যেকটা সেক্টরে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল। আমাদের লাইফ থেকে করোনায় 2টা বছর কেড়ে নিয়েছে, যেখানে আমরা কোন চাকরিতে আবেদন করতে পারি নাই, কোন পরীক্ষায় আমরা উপস্থিত থাকতে পারি না, দিতে পারি নাই, এবং আমাদের সাথে যেহেতু একটা বৈষম্য করা হয়েছে, আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ব্যাকডেট নামক প্রহসন দিয়েছে, যেখানে আমরা কেউ এই ব্যাকডেটের আওতা আসতে পারি নাই। সেই অবস্থায় থেকে আমাদের এই ন্যায্য দাবি যদি রাষ্ট্র আজকে এই দিনে উপেক্ষা করে, বাংলার ছাত্র সমাজ কখনো মেনে নেবে না। রক্ত দিয়ে হলো এই 35 বাস্তবায়ন করে ইনশাল্লাহ বাদ ছাড়বে। আমরা মানব না এই প্রহসন,
32 কেন জন্য দিবেন? 32 দিলে আমাদের কোনো লাভ হবে না। আমরা সুদীর্ঘ 12 বছর ধরে আন্দোলন করেছি, আমরা হামলা শিকার হয়েছি, 2টা মামলার শিকার হয়েছি, আমাদের সহযোদ্ধারা 13 দিন ধরে জেল খেটেছিল। আজকের এই দিনে আমরা রাজপথ কামিয়ে ছিলাম বিদায় আজকে আপনারা 32-এর আওয়াজ তুলতে পারেন। আপনাদের লজ্জা শরম হওয়া উচিত। প্রত্যেক দাবি সারা বিশ্বে যখন ন্যূনতম 35 এবং আমাদের উপরে অন্যায় জিনিস চাপিয়ে দিতে চেয়েছিল, আজকের এই দিনে আপনারাও সেটা করতে যাচ্ছেন। এটা কোনোদিনও কাম্য না, এটা কোনোদিনও শুভ হবে না। বাংলা 35 প্রত্যাশীরা, সাধারণ শিক্ষার্থীরা ন্যূনতম 35 বাস্তবায়ন করা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বে না। আমাদের একটা দাবি, আমরা ঐক্যবদ্ধ। এই দাবির প্রেক্ষাপটে আবারও বলছি, আমরা ঐক্যবদ্ধ। যে কোনো মূল্যে, যে কোনো ভাবে যদি আমাদের রক্ত দিয়ে রাজপথ পার করতে হয়, তারপর আমরা ন্যূনতম 35 বাস্তবায়ন করে ইনশাল্লাহ করে ফিরব। আমার ছোট ভাইদেরকে এবং আমার সহযোগিতাদেরকে বলি, আপনারা প্রেক্ষাপট বুঝেন না, আপনারা রানিং স্টুডেন্ট। জব সেক্টরে এখন আপনারা কম্পিটিশনে নামেন নাই, কম্পিটিশনটা কত তীব্র। আর এই জব সেক্টরে যত বিগত সরকারের সময় যতগুলো দুর্নীতি হয়েছে, আবার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেমন কিভাবে সেশন যেমন হয়েছে, আপনারা প্রত্যেকটা সেক্টরে খোঁজ খবর নিয়ে দেখেন। যদি আমাদের এই ন্যূনতম 35 বাস্তবায়নকে আপনারা চুক্তিগত সাথে আপনারা হারিয়ে দিতে পারেন, তাহলে আমরা মাঠ ছেড়ে দেবো। আর আমাদেরকে যদি না হারাতে পারেন, আমরা বলছি, আবারও দৃঢ় কণ্ঠে বলছি, আবারও ত্যাক্ত কণ্ঠে বলছি, এই দাবি আমার প্রাণের দাবি, এই দাবি আমার ভবিষ্যতের দাবি, এই দাবি আমার বাঁচা মরার লড়াইয়ের দাবি। এই দাবি থেকে আমরা বিন্দু পরিমাণ সরে আসবো না, 35 বাস্তবায়ন না হয়। রাজপথে ছিল, রাজপথে আছে, ন্যূনতম 35 বাস্তবায়ন করা ছাড়া তারা রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। আমি আমার যারা সহযোগিতা বাইরে আছেন তাদেরকে বলবো, আপনারা এদিকে আসেন। আমি আবারও বলছি, আপনারা এদিকে আসেন। আপনারা যারা সহযোগিতা বাইরে আছেন, বাইরের দিকে বলবো আপনারা এদিকে আসেন। আচ্ছা, এখন আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, আপনারা, আবার বলছি, আপনারা শক্তি যোগান, আপনাদের মেরুদণ্ডকে সোজা রাখেন। যে কোনো মূল্যে আমরা রাজপথ থেকে, তারা যদি আমাদেরকে না দেয়, আমরা রাজপথ থেকে আমাদের প্রাণের দাবি ছিনিয়ে নিতে আমরা বক্তব্য করি ইনশাআল্লাহ। রাখতে পারবে না। এছাড়া বাংলা জনগণ দাবি আছে, দাবি আছে, দাবি আছে, সেই দাবি শুনিয়ে দাও, দাবির মধ্যে একটাই, মানতে হবে, দিতে হবে, দিয়ে দাও। পুলিশের শৃঙ্খল ভেঙে দাও, ঘুরিয়ে দাও, আর নয় কালকে পণ, এবার চাই প্রজ্ঞাপন, 30টা 35, 30টা 35, বয়স না যোগ্যতা, বয়স না মেধা, বয়স না মেধা, বয়স না মেধা, 35-33 বুঝি না, 35 ছাড়া মানব না, 35-33 বুঝি না। সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে, হলে হলে খবর দে, হলে হলে খবর দে, অ্যাকশন টু অ্যাকশন, সমাজের অ্যাকশন, টাউনের অ্যাকশন, জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, 35-এর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যুব সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তোমরা এখানে 2 জন উপদেষ্টা গিয়েছে, তরুণ, ইংলিশে কথা বলতে পারেন না, কোথায় কথা বলেন, আপনারা মনে করেন আমরা যোগ্য।
কেন অন্যান্য জায়গা থেকে 2-3 জন কেন নিলেন না? এটা এক ধরনের বৈষম্য। এই ধরনের স্বৈরাচারিতা ফ্যাসিজম এটা আমরা মানি না। এক নিয়ন্ত্রন্ত্র দেশে আর চলবে না। যদি চলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাবি চৌধুরী যা আছে সবাইকে নিয়ে বোর্ড গঠন করে সেভাবে চলতে হবে। আমরা বড় বৈষম্যের আন্দোলন এইখানে বসে বলে গিয়েছিলাম যখন শেখ হাসিনা সরকার তখন ছিল, বেশি না 3-4 মাস আগে এখানে 3 দিন অনশন করার পর আমাদের প্রধান আমাদের মুখপাত্র সোনিয়া আপু এখানে এডিসি হারুন ছিল জার্মান শেফার্ডের মতন একটা চরিত্র, একদম কুকুরের মতো একটা চরিত্র, যে এখানে মহিলা পুলিশ থাকা সত্ত্বেও মহিলা পুলিশ না দিয়ে আমাদের সোনিয়া আপুকে সাপের মতো পিটিয়ে পুরুষ সদস্যরা যেভাবে টানা হেঁচড়া করেছে, যেভাবে পিটিয়ে এই আইল্যান্ডের উপর ফেলে রেখেছিল, অচেতন অবস্থায় প্রায় 25-30 মিনিট পড়েছিল। উনি চিকিৎসা নিবে না। আমরা অনেক বুঝায় শুনে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজে কর্তব্যরত ডাক্তাররা বলে উনার মাথায় সমস্যা হয়েছে, উনাকে সাইকোলজিক্যাল ডাক্তার দেখান, উনি কেন না খেয়ে রাস্তায় পড়ে থাকবে? তখন আমরা দেখলাম এই রাষ্ট্র ব্যবস্থায় তো সবকিছু প্রতিবন্ধী হয়ে গেছে। এই পুলিশরা প্রতিবন্ধী হয়ে গেছে, এই সচিবরা প্রতিবন্ধী হয়ে গেছে, ডাক্তাররা প্রতিবন্ধী হয়ে গেছে। আমরা এখানে বলেছিলাম এই প্রতিবন্ধীদেরকে দিয়ে রাষ্ট্র চলবে না। সেই দিন আমরা এখানে বলেছিলাম আজকে থেকে আওয়ামী লীগকে আমরা বয়কট করলাম। সারা বাংলাদেশ করেছিল। আমরা বলেছিলাম ছাত্রলীগকে, যুবলীগকে, আওয়ামী লীগকে যেখানে পাওয়া যাবে তাদের পার্টি অফিস সহ সেখানে প্রতিরোধ করা হবে, তাদের মসনদ চলবে না। সেটাই হয়েছে, জনগণ সেটা করে দেখিয়েছে। আজকে এত কষ্ট করে বৈষম্য করবো, বৈষম্য বিরোধী করবো, চালের দাম, তেলের দাম, নুনের দাম কিচ্ছু কমাতে পারতেছেন না আপনারা। দ্রব্যমূল্য বৃদ্ধি চলছে, প্রশাসন লাগামহীনভাবে চলছে, নিয়ন্ত্রণ নাই। একদম পরিবহন কোন সেক্টরেই কোন নিয়ন্ত্রণ আপনাদের নাই। আস্তে করে বলেন কি যে 35 ডিজিট হচ্ছে না, হ্যাঁ 35 বৈষম্য আর্থসামাজিক প্রেক্ষাপট হচ্ছে না। আপনার বয়স কত? আপনি সার্ভিসের বয়স 22 কি 23-24 হবে। আপনি এই 40, 45, 55 বছর বয়সের যে লোক তার কথা আপনি বুঝবেন কিভাবে? আপনি আর্থসামাজিকের কি বুঝেন? আপনি কয়টা আর্থিক প্রতিষ্ঠানে আপনার জার্নাল আছে যে ইন্টারন্যাশনাল লেভেলে আপনার প্রকাশিত হয়েছে? আপনি কোথা থেকে রাজনীতিবিদ আসলেন যে আপনি রাজনীতি করতে দেবেন? আপনি কি পার্লামেন্টের কোনো কিছু?